হ্যালো বন্ধুরা, আমি অঙ্কুশ। আপনারা শুনছেন হান্টিং নাইটমেয়ার। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2024 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর সিক্সা কুবুর বা গ্রেভ টর্চার মুভির ভয়ঙ্কর কাহিনীটি। চলুন তাহলে এবার কাহিনীতে ফেরা যাক। কাহিনী শুরু হয় একটা বেকারি কাম দোকানকে দেখিয়ে, যেখানে সীতা আর আদিল নামের ছোট্ট দুটো বাচ্চা ছেলে মেয়ে তাদের মা বাবাকে দোকানের কাজে সাহায্য করছিল। বাবার নাম সঞ্জয় আরিফ আর মায়ের নাম মতিয়া। এই ছোট্ট পরিবারের মধ্যে একে অপরের প্রতি অনেক বেশি ভালোবাসা ছিল। পূর্বে তাদের সেই বেকারি কাম দোকানটা এলাকায় অনেক বেশি ফেমাস ছিল, কিন্তু এখন তাদের দোকানের পাশে একটা আমেরিকান ব্র্যান্ডের নতুন দোকান খুলে যাওয়া ও সেই দোকানের অনেক বড় ফ্র্যাঞ্চাইজি থাকায় তাদের দোকানের কাস্টমার সংখ্যা কমেছে। এমনকি সেই নতুন দোকানে 60% ডিসকাউন্টে খাবার বিক্রি হচ্ছিল, যার ফলে সীতার বাবা মাকে অনেক বড় লোকসানের মুখ দেখতে হচ্ছিল। তবুও সীতার বাবা সঞ্জয় তার পরিবারের প্রতি অনেক বেশি ভালোবাসা দেখাতেন এবং সকলের প্রতি সমান যত্নও নিতেন। দোকানে তখন সকলে মিলে পেস্ট্রি ও রুটি সাজিয়ে রাখছিল। এমন সময় দোকানে প্রবেশ করে আদিলের স্কুলের কিছু দুষ্টু বন্ধুরা, যারা তাকে স্কুলে দেখলেই নানাভাবে বিরক্ত করত। বন্ধুদেরকে আসতে দেখে আদিল অনেক ভয় পেয়ে যায়। তাদেরই মধ্যে একজন যখন একটা রুটি টেনে নিতে যায়, তখন সীতা সেটা দেখে ফেলে আর আদিলকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলে। কিন্তু আদিল চুপ করে দাঁড়িয়ে থেকে এটা প্রমাণ করে দেয় যে সে আসলে একটি ভীতু ছেলে। বন্ধুরা চলে গেলে সে সীতার কথা উপেক্ষা করে আবার নিজের কাজে মন দেয় ও বলে, আমি ওদেরকে এড়িয়ে চলি। উত্তরে সীতা বলে, কখনো ওদেরকে একঘা বসিয়ে দিস না কেন, তা না হলে অযথা তারা তোকে সবসময় বিরক্ত করতে থাকবে। এই কথা বলে সীতা তার বাবা মার সঙ্গে দোকানের অন্যদিকে চলে যায়। এমন সময় হঠাৎ তাদের দোকানে একজন মানুষ আসে, যাকে দেখে বোঝা যাচ্ছিল সে কোনো একটা বিষয় খুবই ভয় পেয়েছে আর সে বারবার একটা রেকর্ডিং করা ক্যাসেটে কিছু শুনছিল। আদিল সেই দেখে রুটির ট্রেটা লোকটির দিকে এগিয়ে দেয়। তখনই লোকটির কাশি শুরু হলে আদিল তার জন্য পানি এনে দেয় ও বলে, পানি পান করুন, আপনার ভালো লাগবে। লোকটির পানি পান করা হলে সে টেপের রেকর্ডিং করা ক্যাসেটটা খুলে রেখে বলে, আমরা হয়তো পাপের হাত থেকে রক্ষা পেলেও পেতে পারি আল্লাহর পথে শহীদ হয়ে। ইসলামের শত্রুদের সাথে লড়ে দোকানের বাইরে যেও না, ভিতরেই থেকো। এই কথা বলে লোকটি নিজের রেকর্ড করা ক্যাসেটটি সেখানে রেখে চলে যায়। আদিল সেই দেখে কিছুই বুঝতে পারে না। সে তখন ক্যাসেটটিকে নেড়ে ছেড়ে দেখতে থাকে। ঠিক তখনই দোকানের অপর প্রান্তে ক্যাশ কাউন্টার থেকে একটি অচেনা লোক টাকা চুরি করার চেষ্টা করলে সীতা সেই লোকটির হাত টেনে ধরে। লোকটি বলে, আমাকে কিছু ছিনতাইকারী ধরেছিল, বাড়ি ফেরার জন্য আমার এই টাকাটা প্রয়োজন। এই কথা বলে লোকটি জোর করে টাকা ছিনিয়ে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন সীতা আদিলের সাহায্য চাইলে আদিল ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। সেই দেখে সীতা ওই লোকটার ব্যাপারে তার বাবাকে জানায় যে, আব্বা, লোকটা ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে গেছে। কথাটা শুনতেই তার বাবা ছুটে যায় দোকানের বাইরে লোকটাকে ধরতে। সেই লোকটিকে ধরেও ফেলে। সেই দেখে এবারে সীতার মা বাইরে ছুটে যায়। ঠিক সেই মুহূর্তে পাশের আমেরিকান বেকারিতে একটা বিশাল বোম বিস্ফোরণ হয় ও সেই বিস্ফোরণে সীতার মা বাবার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। যে ঘটনার সাক্ষী হয়ে রয়ে যায় আদিল ও সীতা। ঘটনার প্রভাবে তাদের মাথা ঘুরে যায়, জীবনটাই ধ্বংস হয়ে গেল যেন। এরপর আমরা পুলিশ স্টেশনের দৃশ্য দেখি, যেখানে রেডিওতে বলছিল প্রত্যক্ষদর্শীদের মতে সুইসাইড বোম্বারের বয়স আনুমানিক 30-32 হবে। মানে খবর চলছিল আর সেখানে সীতা আর আদিল বসে পুলিশের সঙ্গে কথা বলছিল। তাদের কথার মাঝে আমরা জানতে পারি যে লোকটা আদিলকে রেকর্ডিং ক্যাসেটটা দিয়েছিল সেই লোকটাই বোম বিস্ফোরণ করেছিল। আদিল সেই লোকটার দেওয়া রেকর্ডিং ক্যাসেটটা পুলিশকে দিতে চেয়েছিল, কিন্তু সীতা আদিলের কাছ থেকে সেই ক্যাসেটটা নিয়ে নেয় আর পুলিশকে সেই সম্পর্কে কিছুই জানায় না। কথা বলা শেষ করে তারা দুজনে নিজেদের বাড়ির দিকে ছুটতে থাকে লাশের পাহাড় টপকে। তখন একবার সীতা রক্তে পিছলে পড়ে যায় মৃত লাশের কাছে। যাই হোক, এরপর তারা বাড়িতে ফিরে সেই রেকর্ড করা ক্যাসেটটা প্লে করে। আসলে তারা মনে করছিল সেই ক্যাসেট প্লে করলে জানতে পারবে কেন সেই লোকটি বোমা মেরেছিল, কিন্তু প্লে করলে তারা শুনতে পায় একজন মানুষের ভয়ঙ্কর আত্মচিৎকার, যেটা মাটির গভীর থেকে আসছিল। মানে মৃত্যুর পর কবরের ভিতর সেই মৃত মানুষটির সঙ্গে টর্চার চলছিল তার জীবিত অবস্থায় করা অপরাধগুলোর জন্য। যেখানে একটা প্রশ্ন ভেসে আসে, মান রাব্বুকা, এর মানে তোমার রবকে, যেটা শুনে আদিল ও সীতা দুজনেই ভীত হয়ে যায়। তারা দুজনেই যেহেতু তখন ছোট ছিল, তাই তাদের মা বাবার মৃত্যুর পর তাদের কাস্টাডি তাদের চাচাকে দেওয়া হয়, যিনি পাশের একটা গ্রামের ধর্মীয় স্কুলে তাদের দুজনকে ভর্তি করে দেয়। তখন সীতার ক্লাস চলছিল আর তার শিক্ষিকা জবিতা কবরের আজাব
বা গ্রেপ টর্চার সম্পর্কে বলছিল, যা এই মুভির টাইটেলও। উনি বলেন, কবর হচ্ছে কিয়ামতের আগে মৃতদের একমাত্র বাসস্থান, মানে মৃত্যুর পর আমাদেরকে কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে। তখন কবরের মধ্যে ফেরেশতা মুনকার নাকির এসে আমাদেরকে প্রশ্ন করবে, তোমার রব কে? তুমি কি পারবে সেটার উত্তর দিতে? সেই কথা শুনে সীতা বলে, পারবো। জবিতা বলে, এতটাও সহজ নয়। তোমার অন্তরে যদি পর্যাপ্ত ঈমান না থাকে তাহলে সেই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না, আর সেই উত্তর না দিতে পারলে তাকে চরম শাস্তি ভোগ করতে হবে। কবর ধীরে ধীরে ছোট হয়ে যাবে, মাটির ভীষণ চাপে পাঁজরের হাড় ভেঙে গুড়িয়ে যাবে। তখন মুনকার নাকির আরেকটা প্রশ্ন করবে, তোমার নবী কে? তোমার ধর্ম কি? যাদের মনে আল্লাহর প্রতি বিশ্বাসের ঘাটতি রয়েছে তারা সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তখন ফেরেশতারা তাদের শরীর পিষে ফেলবে, তারপর তাদেরকে বিশাল বড় হাতুড়ি দিয়ে মেরে হাড় মাংস আলাদা করে দেবে। এরপর বিষাক্ত সাপ তাদেরকে ক্রমাগত দংশন করবে, তাদেরকে আগুনের বিছানায় শুইয়ে দেওয়া হবে। সেই কথা শুনে সীতা বলে, যদি তাদেরকে জাহান্নুমের শাস্তি দেওয়া হয় তাহলে কেন তাদেরকে আগেই কবরে শাস্তি দেওয়া হবে? উত্তরে জবিতা বলে, পবিত্র কোরআন এবং হাদিসে কবরের আযাবের কথা উল্লেখ আছে। যাদের অন্তরে ঈমানের অভাব আছে এবং বিশ্বাসের কথায় যারা বিভ্রান্তে থাকে তারা বিচারের দিনে জাহান্নুমের শাস্তির মুখোমুখি হবে। কিন্তু সীতার মতে এসব কিছু সত্য নয়। তাই সে ক্লাসে জবিতাকে জিজ্ঞাসা করে যে যদি তাদেরকে নরকের শাস্তি ভোগ করতেই হয় তাহলে কবরের মধ্যে কেন টর্চার করা হয়? জবিতা বলে, নরকে তাদের পাপের শাস্তি দেওয়া হয় আর কবরের মধ্যে তাদের আল্লাহর উপর বিশ্বাস না করা শাস্তি দেওয়া হয়। কিন্তু সীতা এইসব কথা একদম বিশ্বাস করত না, তাই তার আর জবিতার মধ্যে তর্ক শুরু হয়ে যায়। সেই সময় শিক্ষিকা জবিতা এমনও বলে দেয় যে সীতাকে ঠিক একই রকম টর্চারের মুখোমুখি হতে হবে, আজ না হয় কাল, কারণ তারও আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস নেই। তাই ভুলে গেলে চলবে না যে আজরাইল ফেরেশতা জান কবজ করার জন্য সর্বদা তৎপর থাকেন। যাই হোক, এরপর ক্লাস শেষ হতেই সীতা স্কুলের পাশের জঙ্গলে পৌঁছে তার ভাই আদিলের সঙ্গে দেখা করে। ওখানে তাদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি আসলে সীতা ওই জায়গা থেকে পালাতে চায়, যাতে সে বাইরে এসে প্রমাণ করতে পারে যে গ্রেপ টর্চার বা কবরের আযাব নামে কোনো কিছুই হয় না। আর এটা প্রমাণ হলেই নিশ্চিত হওয়া যাবে যে সেই বোম্বার লোকটি শুধুমাত্র গ্রেপ টর্চারের ভয়ে আমেরিকান বেকারিতে ব্লাস্ট করিয়েছিল, যার ফলে সীতার বাবা মা মারা গিয়েছিল। এদিকে সেই কথা শুনে আদিল ওখান থেকে পালানোর জন্য পূর্বের মতনই ভয় পাচ্ছিল। তাই সীতা ওকে কোনো রকমে বুঝিয়ে নিয়ে যায় জঙ্গলের কাছে একটা টানেলে, যেটা সবাই বলে ভুতুড়ে। তাই আদিল ওই টানেলের ভেতর যেতে খুব ভয় পাচ্ছিল, আর সীতার কাছে আর কোনো পথ খোলা না থাকায় ও জোর করে আদিলকে টানেলের ভেতর নিয়ে যায়। যাবার সময় হঠাৎ তাদের টর্চ নষ্ট হয়ে যায় আর তারা দুজনেই একে অপরের থেকে আলাদা হয়ে পড়ে। তাদের দুজনেরই চারিপাশে একটা শিশুর কণ্ঠস্বর অবিরত চিৎকার করে কাঁদতে থাকে। একসময় সীতা তার চোখের সামনে একটা ভয়ঙ্কর শিশুকে দাঁড়িয়ে কাঁদতে দেখে, যে নিজের নাম ইসমাইল বলে। সে কিছু বলতে চাইছিল, কিন্তু সীতা তার কোনো কথাই শুনতে চায় না, বরং সে সোজা ভয় পেয়ে টানেল থেকে বেরিয়ে আসে। এদিকে তখন আদিল ও সীতাকে খুঁজতে তাদের শিক্ষিকা সেখানে এসে পৌঁছেছে, যার নাম উমাইয়া। উনি সত্যিই খুব ভালো মানুষ ছিলেন। উনি সীতাকে সঙ্গে করে নিয়ে যায় ও নিয়মকানুন মেনে লাল হিজাব পরিয়ে আবার সাদা হিজাব পরিয়ে দেয়। তখন সীতা তার কাছে ইসমাইল সম্পর্কে জিজ্ঞাসা করে, যা শুনে উমাইয়া চমকে ওঠে। এরপর যখন সে কিছু বলতে যাবে তখন ওখানে অপর শিক্ষিকা জবিতা এসে যায়। তার যুক্তি অনুযায়ী আজ সীতা পালিয়ে যাওয়ার চেষ্টা করে একটা পাপ করেছে, তাই ওকে শাস্তি হিসাবে সাদা হিজাবের বদলে লাল হিজাব পরতে দেয়। কিন্তু তাতে সীতার কিছুই এসে যায় না। যাই হোক, সেই দিনই তাদের স্কুলে আসে সেই ব্যক্তি যিনি ওই ধর্মীয় স্কুলের ফান্ডিং করতেন। রাতে যখন সীতা লাইব্রেরিতে পড়ছিল তখন সে হঠাৎ জানালার বাইরে উমাইয়া ম্যামকে রেগে উত্তেজিত হয়ে চলে যেতে দেখে, আর তার পিছনে জবিতা ওকে যেতে বারণ করে। তখন সীতা লুকিয়ে তাদের কথাবার্তা শুনতে থাকে, আর তখনই আমরা জানতে পারি আসলে যে মানুষটা স্কুলকে ফান্ড করছিল সে যখনই এখানে আসতো তখনই সে স্কুলের এক ছেলেকে বেছে নিয়ে তার সঙ্গে খারাপ কাজ করত, আর এবারে সে আদিলকে বেছে নিয়েছিল। আর উমাইয়া এই বিষয় খুবই বিরোধী ছিল, কারণ তার প্রতিবারই ইসমাইলের কথা মনে পড়ত, যে বাচ্চা ছেলেটি একসময় সেই মানুষটির হাতে শিকার হয়েছিল, আর সেই কষ্ট সহ্য করতে না পেরে সে মারা গিয়েছিল। এর মানে ওই টানেলের ভিতর সীতা ইসমাইলের আত্মাকে সেদিন দেখেছিল। কিন্তু জবিতা তাকে বোঝানোর চেষ্টা করছিল যে ওই মানুষটা স্কুলকে ফান্ড করে, কিন্তু উমাইয়ার মতে এটা ঠিক হচ্ছিল না, কারণ ফান্ডিংয়ের আড়ালে ভুল কাজ হচ্ছে। এদিকে আদিলের কথা শুনতেই সীতা খুব ভয় পেয়ে যায়। তখন সে সেই বাড়ির দিকে ছুটতে শুরু করে যেখানে ওই মানুষটা
আদিলকে আটকে রেখেছিল। ওখানে পৌঁছাতে সীতা আদিলকে দেখতে পায়, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে ভিতরে ঢুকতে দেয় না, বরং সীতাকে ধরে নিয়ে গিয়ে তার রুমে আটকে দেয়। সীতা খুব কষ্টে ছিল, কিন্তু যেভাবেই হোক সেই রুম থেকে জানালা ভেঙে বাইরে বেরিয়ে আসে। তখনই সেখানে উমাইয়া এসে সীতাকে সাহায্য করার জন্য টাকা আর খাওয়ারের একটা ব্যাগ দিয়ে দেয়, যাতে সে তার ভাই আদিলকে বাঁচিয়ে সেখান থেকে পালাতে পারে। কারণ উমাইয়া জানতো সীতা তার ভাইকে হারালে ওখানে সে একা থাকতে পারবে না। এরপর সীতা উমাইয়ার কথায় সেখান থেকে ব্যাগ কাঁধে পালিয়ে জঙ্গলের পাশে রাস্তার ধারে লুকিয়ে থাকে আর অপেক্ষা করতে থাকে সেই স্কুল ফান্ড দেওয়া লোকটি গাড়ি আসার জন্য। এরপর গাড়ি আসতেই সীতা পাথর ছুঁড়ে চালকের মনোযোগ ভাঙায়। চালক যখনই আশপাশের এলাকা চেক করতে যায়, ঠিক তখন সীতাও সকলের নজর এড়িয়ে আদিলকে গাড়ি থেকে নামিয়ে আবার সেই একই টানেলের মধ্যে দিয়ে ছুটে পালাতে থাকে। এদিকে তখন আদিলের সঙ্গে খারাপ যা কিছু হবার ছিল তা হয়ে গেছে, যার ফলে সে অনেক ভীত হয়ে পড়েছিল। টর্চ হাতে তারা দুজন সেই টানেলের ভিতরে প্রবেশ করতেই নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখন আমরা জানতে পারি তার চাচা তাদের ভিটেমাটি, বাড়ি এবং দোকান সব কিছু বিক্রি করে দিয়েছে, তাই বাইরে পালিয়ে গেলেও তারা আর নিজের বাড়িতে ফিরতে পারবে না। তাই তারা ঠিক করে বাইরে গিয়ে নিজের মতন করে জীবনযাপন করবে। এরপর যখনই সীতা আদিলকে প্রশ্ন করে জানতে চায় তারা তার সাথে কি করেছে, তখনই টানেলের ভিতরে আবার সেই ইসমাইলের প্রেতাত্মা ইনিয়ে বিনিয়ে কেঁদে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। যা শুনে তখন সীতা প্রচণ্ড ভয় পেয়ে আদিলের হাত ধরে সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর এগোতে সে অনুভব করে হঠাৎ যেন আদিলের হাত বরফের মতন ঠান্ডা হয়ে গেছে। তখনই সে টর্চের আলো ঘুরিয়ে দেখার চেষ্টা করে। সে দেখে ওখানে আদিল নেই, বরং সে ইসমাইলের হাত ধরে আছে। সীতা চমকে উঠতেই সে অদৃশ্য হয়, কিন্তু পরক্ষণেই তার পিছনে ইসমাইল তার ভয়ঙ্কর রূপ নিয়ে চলে আসে। সীতা তার ভাই আদিলের নাম ধরে ডাকতে ডাকতে একসময় পৌঁছে যায় টানেলের অপর প্রান্তে, যেখানে তখন আদিল বসে কাঁদছিল। এরপর তারা দুজনে মিলে ছুটে টানেলের বাইরে চলে যায়। কেটে যায় অনেক বছর। আমরা তখন দেখি একটা ওল্ড এজ হোমকে, যেখানে সীতা এখন একজন নার্স হয়ে তার ডিউটি করছিল এবং ওল্ড এজ হোমের সকল সদস্যদের খেয়াল রাখছিল। আর সেই দিনই ওখানে গান্দা নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছিল। তাই সীতা প্রথমে ওই ব্যক্তির রুম পরিষ্কার করে, তারপর সে বাইরে গিয়ে বাকিদের দেখাশোনা করতে থাকে। তখন আমরা ওখানে আরেকজন নার্সকে দেখি, যার নাম লানি, কিন্তু সবাই সবচেয়ে বেশি সীতাকেই পছন্দ করত। যাই হোক, এরপর আমরা ওখানে ন্যানি আর পান্ডি নামের একটা দম্পতিকে দেখতে পাই, যারা একে অপরকে খুব ভালোবাসত। আর ন্যানি সেই সময় বাইরে ঘুরতে যাওয়ার জন্য পান্ডিকে অনুরোধ করছিল, কিন্তু পান্ডি কিছুতেই বাইরে যেতে রাজি হচ্ছিল না, কারণ সেই দিনই ওল্ড এজ হোমে তার বন্ধু গান্দা মারা গেছে বলে। তখন সেখানে সীতা এসে বলে, আপনারা নিশ্চিন্তে বাইরে ঘুরতে যান, আমি মিস্টার গান্দার শেষকৃত্যের ব্যবস্থা করছি। এরপর সীতা ওয়ায়ুর নামের আরেকজন বুড়ো মানুষের কাছে যায়, যিনি একসময় অনেক ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু এখন বৃদ্ধ বয়সে এসে উনি আলঝাইমার রোগে ভুগছেন, আর তার ছেলে বৌমারা ঠিক মতন তার যত্ন নিতে পারছে না, তাই উনি ওল্ড এজ হোমে থাকেন। কিন্তু বর্তমানে ওয়ায়ুর ছেলে এবং তার বৌমা মিলে তাকে নিতে এসেছে, কিন্তু ওয়ায়ুর সেখানে যেতে চায় না। সে স্পষ্ট কথায় তা বুঝিয়ে দেয়। আবার সীতাও কোনো কারণে চাইছিল না যে ওয়ায়ুর ওখান থেকে চলে যাক, তাই সীতা ওয়ায়ুর কথায় সায় দিয়ে তার ছেলে ও বৌমাকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু আমরা তখনও এটা জানি না যে কেন সীতা ওয়ায়ুরকে আটকাচ্ছে। যাই হোক, এরপর সীতা ওয়ায়ুর রুম থেকে চলে যায়। তখন আমরা লক্ষ্য করি ওয়ায়ুর কাছে একটা বন্দুক আছে, যেটাকে সে একবার দেখে ও মিউজিক প্লে করে উপভোগ করতে থাকে। অপরদিকে তখন সীতার কাছে আবার ওয়ায়ুর ছেলে এবং বৌমা আসে, যারা বলে এখানে থাকলে অনেক খরচ হচ্ছে, তাই আমরা বাবাকে সঙ্গে করে নিয়ে যেতে চাই, কিন্তু তুমি চাও না যে সেটা হোক। যদি তুমি ভেবে থাকো ওয়ায়ুর মন জয় করে তাকে বিয়ে করে সম্পত্তি হাতাবে, তাহলে বেকার সময় নষ্ট করছো। মনে রেখো, তোমার মতন মেয়েদেরকে আমরা বাড়ির চাকর করে রাখি, তুমি একটা লোভী মেয়ে। সেই কথা সীতা প্রচণ্ড রেগে গিয়ে বলে, আমি আবার আপনাদের মতন মানুষদেরকে দেখলে আমার জুতোর নিচে রাখার চেষ্টা করি, টাকার জোরে কুকুরের মতন আচরণ করলে আমি তাকে ছাড়ি না। সেই কথা শুনে তারা সেখান থেকে চলে যায়। এরপর আবার যখন সীতা ওয়ায়ুর ঘরে যায়, তখন ওয়ায়ুর তার আলঝাইমার রোগের কারণে ভুলে গেছে যে সে এখন বুড়ো হয়ে গেছে, তাই সে তখন একটা বাচ্চার মতন কেঁদে কেঁদে তার মায়ের কাছে যেতে চাচ্ছে। তখন সীতা তাকে শান্ত করে ঘুম পাড়িয়ে একটা ভিডিও বানিয়ে ফেলে। সে ওয়ায়ুর অনেকগুলো এমন ভিডিও বানায়। তারপর সীতা কিছু চ্যানেলে মৌলবীদের বলা কবরের আজাব সম্পর্কে কিছু বার্তা শোনে, যেখানে সায়েন্টিফিক্যালি ডাক্তারদের মতামত ছিল। তাদের মতে মরার আগে মানুষের মন গাঢ় অনুভূতিতে ছেয়ে যায়, তখন বেঁচে থাকার সময়কার স্মৃতিগুলো মনে পড়ে, যেখানে ভয়, হতাশা এবং আফসোসের স্মৃতিও থাকে।
যারা জিন, ভূত বা অতিপ্রাকৃত সত্তা দেখেছে বলে দাবি করে, তার মূল কারণ হলো যখন মানুষের মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন প্রবেশ করতে না পারে তখন সেই ব্যক্তি হ্যালুসিনেট করে বা সেই জিনিসগুলোকে দেখতে শুরু করে যেগুলো নিয়ে মানুষ সবসময় চিন্তা করেছে, অর্থাৎ মানুষ যেটা নিয়ে সবচেয়ে বেশি ভাবছে সেটাই সে দেখতে পায়। সীতাও ঠিক এমনটাই মনে করে। অপরদিকে তখন আমরা আদিলকে দেখি, যে এখন সেই ওল্ড এজ হোমে মারা যাওয়া লোকেদের লাশকে গোসল করানো এবং কবর দেওয়ার কাজ করে। তাই সে গান্ধার লাশকে গোসল করাচ্ছিল। কাজ শেষ হলে সে সীতার সঙ্গে লাশ দাফনের জন্য কবরস্থানে যায়। তখন তাদের মধ্যে কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি আসলে সীতা ওই ওল্ড এজ হোমে এই জন্য গিয়েছিল যে তার জীবনে দেখা সবচেয়ে পাপী মানুষটি তখন সেখানেই ছিল। আর সেই মানুষটা মারা যাওয়ার পর সীতা চায় একদিন তার কবরে সেও কাটাবে ও সেখানে যা যা ঘটবে তা সে রেকর্ড করবে, যাতে সে সকলের সামনে প্রমাণ করে দিতে পারে যে কবরে রাজা বা গ্রেপ টর্চার বলে কিছুই হয় না। আসলে ধর্ম মানুষকে উস্কায় এবং ধর্মই মানুষকে উদ্ভট সব কাজ করায়, যেমনটা সুইসাইড বোম্বার করেছিল। সেই কথায় আদিল বলে, তুই ধর্মের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছিস, এসব হলো সত্যি। তা না হলে ছোটবেলায় আমরা টানেলের ভিতর কেন ইসমাইলকে দেখেছিলাম? আমি কবরের আযাব এবং জিনের অস্তিত্বকে বিশ্বাস করি। উত্তরে সীতা তাকে বলেছিল যে ছোটবেলায় তারা যা দেখেছিল সেটা শুধু টানেলের ভিতরে অক্সিজেন কম থাকার কারণে তাদের একটি বিভ্রম ছিল। এতটুকু বলেই তারা আবার ওল্ড এজ হোমে চলে যায়। সীতার তখনও মাঝে মাঝে তার বাবা মার মৃত্যুর স্বপ্ন আসে, যা বেশ ভয়ঙ্কর ছিল। তাই তার জীবনের মূল উদ্দেশ্য ছিল মানুষকে গ্রেপ টর্চারের সত্যতা সম্পর্কে জানানো। সেই কারণে সে বিভিন্ন সংবাদ খুলে চেক করত। কারা কারা দাবি করে বলছে যে কবরে টর্চার ও যন্ত্রণাকাতর চিৎকারের শব্দ শুনেছে। অপরদিকে তখন আদিল নিজের বাড়িতে ফিরেছে, কিন্তু তার স্ত্রী তাকে বাড়িতে ঢুকতে দেয় না, কারণ আদিল বেশিরভাগ সময় কাজেই ব্যস্ত থাকত আর তার স্ত্রীর সঙ্গে বেশি কথা বলতো না। তাই বাধ্য হয়ে বাড়িতে ঢুকতে না পেরে আদিল তার জিনিসপত্র নিয়ে অন্য কোথাও চলে যায়। আর এখানেই আমরা বুঝতে পারি যে তার মনে তখনও ছোটবেলাকার সেই ট্রমাটা ছিল, যার কারণে সে তার স্বাভাবিক জীবনে সম্পূর্ণভাবে মনোযোগ দিতে পারছিল না। এদিকে তখন ওল্ড এজ হোমে থাকা ওয়ায়ুকে দেখি, যে সীতাকে প্রশ্ন করে জানতে চায়, তুমি কি কবরের আযাব বা জাহান্নামের শাস্তিতে বিশ্বাস করো? তবে আমি বিশ্বাস করি না, তাই আমি সব রকম অপরাধ করেছি জীবনে। এখানে আমরা জানতে পারি ওয়ায়ু আসলে সেই ব্যক্তি যে একসময় গ্রামের ধর্মীয় স্কুলে টাকা দিত ও তার এই ভালো মানুষের পিছনে সে ছোট ছোট ছেলেদের সঙ্গে খারাপ কাজ করত। আর তার কারণেই ইসমাইল মারা গিয়েছিল। এমনকি উনি আদিলের ছোটবেলায় তার সঙ্গেও খারাপ কাজ করেছিল। এরপর যখন সীতা জানতে পারে ওয়ায়ুর ওই ওল্ড এজ হোমে আছে, তখন থেকে সে সেখানে এসে তার মরার অপেক্ষা করছিল, যাতে সে ওয়ায়ুর মৃত্যুর পর তার লাশের সঙ্গে নিজের পরীক্ষা নিরীক্ষা কাজ চালাতে পারে। কারণ সবচেয়ে বড় পাপী তো ওই মানুষটিই ছিল, কারণ তখনও সে তার কৃতকর্মের জন্য এতটুকু আফসোস করছিল না। যাই হোক, এরপর রুমে হঠাৎ আদিল চলে আসে, আর সে যখন ওয়ায়ুরকে দেখে তখনই তার নিজের অতীতের কথা মনে পড়ে যায়, যা এতদিন ধরে তাকে ভয় দেখাতো। কিন্তু ওয়ায়ুর এখন বৃদ্ধ হয়েছে, তাই সে গর্জে উঠে রাগে ফেটে পড়ে তার গলা চেপে ধরে মারার চেষ্টা করে। তখন সীতা আদিলকে আটকায়, কারণ সে চায় ওয়ায়ুর প্রাকৃতিক মৃত্যু হোক, যাতে সে তার পরীক্ষা চালিয়ে যেতে পারে। এমন সময় হঠাৎ ওয়ায়ুর নিজের কাছে থাকা বন্দুকটা বের করে গুলি ছুঁড়ে জীবন শেষ করে ফেলে। আসলে সে নিজেও চেয়েছিল তার মৃত্যুর পর সীতা যেন তার মৃতদেহ নিয়ে পরীক্ষা করুক, কারণ তার মতেও গ্রেপ টর্চার নামে কিছুই হয় না। আর সম্ভবত এই জন্যই সে তার জীবনে অনেক কুকাজ বুক ফুলিয়ে করেছিল। তবে যদি তার মৃত্যুর পর এমন কিছু ঘটেও, তাহলে সে তা অনুভব করতে পারবে না, কারণ সে বিশ্বাস করত যে আত্মাকে কেউ টর্চার করতে পারে না, কারণ যন্ত্রণা শুধু মানুষের শরীরের জন্য, আত্মার জন্য নয়। যাই হোক, এরপর ওয়ায়ুর কাণ্ড দেখে ওল্ড এজ হোমের বাকিরা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। পরদিন ছিল ওয়ায়ুর দেহের শেষকৃত্যের কাজ। এদিকে তার পরিবারের ছেলে বৌমারা চাইছিল না যে ওয়ায়ুর মৃত্যুর ব্যাপারটা কেউ জানুক, তাই তারা দাফনের সমস্ত কাজের দায়িত্ব ওল্ড এজ হোমের হাতে ছেড়ে দেয়। তখন আদিল প্রথমেই ওয়ায়ুর লাশকে গোসল করানোর কাজে হাত দেয়। সেই সময় আদিলের সঙ্গে ঘটা অতীতের স্মৃতিগুলো আবার মাথা চাড়া দিয়ে ওঠে। আদিল বমি করে ফেলে, তবুও সে কোনো মতে তার কাজটা শেষ করে। এরপর সন্ধ্যা নামলে সীতা একটা ক্যামেরা নিয়ে ওয়ায়ুর কবরের ভিতর শুয়ে পড়ে। তাদের দুজনের মধ্যে কথা হয়েছিল যে পরদিন ভোর হলে আদিল সীতাকে কবর থেকে বের করে নিয়ে যাবে, আর কবরের মুখে একটা পাইপ থাকবে, যার দ্বারা সীতা তার সমস্যার কথা বলতে পারবে। তখনই আদিল আবার সীতাকে এসব করতে বারণ করে, কিন্তু সীতা তখন নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, কারণ সে অনেক বছর ধরে এই সুযোগের অপেক্ষায় ছিল, তাই সে থামে না। একসময় আদিল বাধ্য হয়ে কবরের মুখ বন্ধ করে মাটি ঢেলে দেয়।
এরপর কেটে যায় বেশ কিছু ঘন্টা। তখন মাঝরাত হয়ে গেছে, তবুও সীতার চোখে তখনও কোনো গ্রেপ টর্চারের মতন দৃশ্য বা অনুভূতি হয়নি। এদিকে তখন আদিল সেই কবরের পাশেই লণ্ঠন জেলে বসে অপেক্ষা করছিল ভোরের আলো ফোটার জন্য। এমন সময় হঠাৎ আদিলের দিকে এক বড় সাপকে এগিয়ে আসতে দেখা যায়, যে সাপটা আদিলের একদম পাশ ঘেঁষে চলে যায়, যা আদিল নিজেও দেখে। অপরদিকে ঠিক একই সময় কবরের মধ্যে থাকা সীতা লক্ষ্য করে পাইপের মুখ মাটি দিয়ে আটকে গেছে। তাই সে ওটা পরিষ্কার করে দেয় ও আরাম করে কবরের ভেতরে শুয়ে ভোরের আলো ফোটার অপেক্ষা করতে থাকে। সকালে আদিল সীতাকে কবর থেকে বের করে দেয়। আর এদিকে সীতা রাতভর কবরের মধ্যে কাটালেও কোনো গ্রেপ টর্চারের মতন কিছু অনুভব করেনি, এমনকি তার ক্যামেরাতেও তেমন কিছু রেকর্ডও হয়নি। তাই সে চায় টেলিভিশন শোতে, মানে যেখানে সে গ্রেপ টর্চার সম্পর্কিত খবর দেখত, সেখানে তার তথ্যকে পৌঁছে দিতে, যাতে মানুষ বুঝতে পারে আসল রহস্যটা কী। এরপর সীতা নিজের রেকর্ড করা চিপ নিয়ে চলে যায়, যাতে সে সবাইকে প্রমাণ করতে পারে গ্রেপ টর্চার নামে কিছুই নেই। সেখানে পৌঁছিয়ে সীতা নিজের জীবনের কথা শুরু থেকে এখন পর্যন্ত বলে, কিভাবে তার মা বাবাকে এক বোমবারের কারণে হারিয়েছিল, যিনি গ্রেপ টর্চার নামে আমেরিকান বেকারিতে বিস্ফোরণ ঘটিয়েছিল। আর তখন থেকে সীতার মূল লক্ষ্য ছিল যে গ্রেপ টর্চারের সত্যতা জনসম্মুখে প্রমাণের সাথে তুলে ধরা। তাই সে গতরাতে কবরের মধ্যে রেকর্ডিং করা ভিডিওটা সকলের সামনে চালানোর চেষ্টা করে, কিন্তু তখন কোনো উপায় রেকর্ডিং প্লে হচ্ছিল না। আর সীতা সেই বিষয়ে কিছুই বুঝতে পারছিল না, বরং সীতা মনে করছিল ওয়াইউর ছেলে বৌমারা মিলে টিভি চ্যানেলটিকে টাকা খাইয়ে মুখ বন্ধ করে দিয়েছিল, কিন্তু আসলে এমন কিছুই হয়নি। তখন সীতা সেই মেমোরি চিপ দেখতে চাইলে সে আন্দাজ করতে পারে যে আদিল তার ভয় থেকে হয়তো চিপ নিয়ে কোনো গণ্ডগোল করেছে। এরপর সীতা আদিলকে এই বিষয়ে চেপে ধরলে সে স্পষ্ট জানিয়ে দেয় সে কিছু করেনি। ঠিক সেই সময় আদিল আর সীতার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ তার বাবা মায়ের মৃত্যুর দিন যদি সীতা সেই লোকটার টাকা চুরির কথাটা তার বাবাকে না বলতো, তাহলে হয়তো সেই দুর্ঘটনা এড়ানো যেত। তাই সীতা নিজেও এই প্রসঙ্গে একদম ভেঙে পড়েছিল। সে তখন বুঝতে পারছিল না সে কি করবে। রাতে সীতা তার ওল্ড এজ হোম নার্সিংহোমে নিজের রুমে বসে তার বাবা মার ছবি দেখে কাঁদছিল। তখন হঠাৎ করেই ওয়াইউর রুম থেকে সীতার নাম ধরে ডাকার শব্দ ভেসে আসে। সীতা সেই শব্দের উৎস লক্ষ্য করে এগিয়ে যায় সেই রুমে, যেখানে তখন ওয়াইউর প্রেতাত্মা অদৃশ্যভাবে ঘুরছিল। সীতা কাউকে সেখানে দেখতে না পেয়ে চলেই যাবে, তখন আবারও সীতার নাম ধরে কেউ ডেকে ওঠে। এবারে সে রুমের কোণে এক ছায়ামূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে। পরক্ষণে সে অদৃশ্য হয়ে কখনো জানালার কাছে, আবার কখনো বা আলমারির উপরে দেখা দেয়। ঠিক তখনই সেই রুমে নিঃশব্দে প্রবেশ করে ন্যানি। এরপর যখন সীতার ন্যানির মুখে শুনল যে তার স্বামী পাণ্ডি এবং অপর্ণাস লানি মিলে পরক্রিয়া মেতে উঠে তাকে ঠকাচ্ছে, তখন প্রথমে সীতা সেটা বিশ্বাস করতে পারল না। কিন্তু পরে যখন সে ঘরে গিয়ে চেক করে দেখল, তখন সে সত্যিটা নিজে চোখেই দেখতে পেল। তখন পাণ্ডি সীতাকে দেখেই ক্ষমা চাওয়ার চেষ্টা করলো, কিন্তু যখন তার নজর পড়ল ন্যানির উপর, তখন আরও বেশি দুশ্চিন্তায় পড়ে সে ক্ষমা চাইল। সে যা কিছু করেছিল তার জন্য ক্ষমা চাইছিল, কিন্তু তার মনের মধ্যে দুশ্চিন্তা ছিল। এদিকে ন্যানি তখন পাণ্ডির কোনো কথাই শুনতে চাইছিল না, বরং সে চিৎকার করে কষ্টে কাঁদতে থাকে। আর পাণ্ডি সেই সময় বারবার তার কাছে ক্ষমা চাইছিল। তখন সীতা পাণ্ডিকে পরামর্শ দিয়ে বলে তার আজ রাতটা ন্যানির কাছে না শুয়ে অন্য রুমে থাকা উচিত, যাতে ন্যানির মন একটু শান্ত হয় এবং সে ঠিক মতন এই বিষয়টা মেনে নিতে পারে। প্রথমে পাণ্ডি মানতে চায়নি সীতার পরামর্শ, কারণ সে মনে করেছিল ন্যানি খুব বেশি ক্লান্ত এবং সে নিজের কোনো ক্ষতি করতে পারে। কিন্তু পরে সীতা কোনোভাবে পাণ্ডিকে রাজি করিয়ে ন্যানির থেকে দূরে থাকতে ওয়াইউর রুমে থাকতে বলে। এদিকে সেই ঘটনায় তখন ন্যানি অনেক ভেঙে পড়েছিল, তাই সে নিজের রুমে প্রবেশ করতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের কাপড়ের টয়লেট এবং বমি করে ফেলে। এরপর সে নিজেকে একটু সামলে নিয়ে পরনের নোংরা কাপড়গুলো ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য ফেলে দেয়। তখনই সে লক্ষ্য করে তার হাতের ওয়েডিং রিং, যেটা সে সবসময় খুব যত্ন করে রাখত, তা তার হাত থেকে কোথায় যেন পড়ে গিয়েছিল। তখন ন্যানি ভাবে ওই রিং হয়তো ওয়াশিং মেশিনে পড়ে গেছে, তাই সে মেশিন বন্ধ করে তার মুখ ঢুকিয়ে রিং খুঁজতে থাকে। কিন্তু হঠাৎ করেই ভুলবশত তার হাত লেগে মেশিন চালু হয়ে যায় আর ন্যানি মেশিনের ভিতরে আটকা পড়ে যায়। ন্যানির চুল মেশিনের মোটরে আটকে গিয়েছিল, তাই মেশিন বন্ধ হয়ে যায়। তখন সে নিজেকে অনেক কষ্টে বাইরে বের করে আনে, কিন্তু পরক্ষণেই যখন আবার মোটর ঘুরতে শুরু করে, তখন তার চুলের সাথে নিজের মুখের চামড়াও ছিঁড়ে ঘুরতে শুরু করে, যে কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ন্যানির মৃত্যুর কারণে ওল্ড এজ হোমের সবাই খুব দুঃখিত ছিল। এদিকে পাণ্ডি তখন ন্যানির মৃত্যুর জন্য সীতাকে দায়ী করছিল, কারণ সীতা ন্যানি আর পাণ্ডিকে সেই রাতের জন্য আলাদা আলাদা রুমে রেখেছিল। যদি তারা এক রুমে থাকতো, তাহলে হয়তো পাণ্ডি তার স্ত্রী ন্যানিকে বুঝিয়ে শান্ত করতে পারত। কিন্তু এই ঘটনায়
লানিও অনেক দুঃখ পেয়েছিল, কারণ তার কারণেই এত সমস্যার সৃষ্টি। যাই হোক, সীতা কোনো মতে নিজেকে সামলে নিয়ে যখন নিজের রুমে ফিরে যাচ্ছিল, তখন সে আবারও ওয়াইউর ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনতে পায়। পরদিন সকালে উঠে সে ওল্ড এজ হোমে থাকা এক বৃদ্ধ অন্ধ মহিলার সঙ্গে দেখা করে, যার নাম জয়িতা। উনি মৃত মানুষদের সঙ্গে কথা বলতে পারতেন, তাই সে পান্ডির জন্য ন্যানির আত্মাকে ডাকার চেষ্টা করে, যাতে পান্ডি তার স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিজের অপরাধবোধকে কমাতে পারে। সীতা এসব কথায় বিশ্বাস করতে পারছিল না, কিন্তু পান্ডির অপরাধবোধ কমে যাওয়ার জন্য সে রাজি হয়ে যায়। তারপর সে জয়িতার সঙ্গে আরও কিছু বয়স্ক মানুষকে একত্রিত করে, যারা একই ওল্ড এজ হোমের বাসিন্দা ছিল। এরপর তারা সবাই মিলে ন্যানির আত্মাকে ডাকে। এক সময় ন্যানির আত্মা জয়িতার শরীরে চলে আসে, যা দেখে বোঝা যাচ্ছিল যে ন্যানির আত্মা এখনো শান্তি পায়নি, আর তার আত্মা শান্তি পাবে শুধু তখনই যখন পান্ডি ওই পাপী মেয়েটা মানে নার্স লানিকে মেরে না ফেলবে। আর যদি পান্ডি সেটা না করে, তাহলে তাকে কবরেও অনেক বেশি যন্ত্রণায় রাখা হবে। এই কথা জানার পর পান্ডি অনেক ভীত হয়ে পড়ে, কিন্তু যেহেতু সে কবরের যন্ত্রণা সহ্য করতে চায় না, তাই সে এই কাজ করতে রাজি হয়। তখন সীতা তাকে থামানোর চেষ্টা করে। সে মনে করে এই সব কিছু একটা ভ্রম মাত্র। তখন জয়িতা সীতাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে বলে, যে কথা শুনে উপস্থিত সকলে একই কথা বলতে থাকে। তখন সীতা নিজের চোখ বন্ধ করে নেয় ও তার সামনে জয়িতার স্থানে ন্যানিকে বসে থাকতে দেখে। সেই দেখে সীতা খুব ভয় পেয়ে যায়, কিন্তু সে এই সত্যটা মেনে নিতে চায় না, তাই সে রিচুয়াল ভেঙে দেয় জানালার পর্দা সরিয়ে। এরপর সকলে সেখান থেকে চলে গেলে জয়িতার শরীরে জিন আসর করে। তখন সে আদিলের কণ্ঠস্বর নকল করে বলে, সীতা, আমি ভয় পাচ্ছি, তুমি ইসমাইলকে বাঁচাও। তখনই আমরা অন্যদিকে আদিলকে দেখি, যে তখন লাশকে গোসল করাবার জন্য তৈরি হচ্ছিল। এমন সময় হঠাৎ সে সেই মৃতদেহটিকে হেঁটে ঘুরে বেড়াতে দেখে। প্রচণ্ড ভয়ে আদিল ড্রেস চেঞ্জিং রুমের লকারের ভেতর ঢুকে পড়ে, যেখানে তার সামনে আরও অনেক মানুষের আত্মা দেখা দিচ্ছিল, যাদেরকে আদিল একসময় গোসল করিয়েছিল। এদিকে রাতের বেলায় তখন লানি আর সীতা একসাথে ছিল। তখন লানির কথা শুনে আমরা বুঝতে পারি যে সে যে অপরাধ করেছিল তার জন্য সে নিজেও গিল্টি ফিল করছিল, কিন্তু কিভাবে যেন সে ওই সময় সেই ভুলটা নিজের অজান্তেই করে ফেলে। এখন তারা দুজনেই এই ব্যাপারেই কথা বলছিল। তখন হঠাৎ সেখানে পান্ডি একটা ছুরি নিয়ে এসে লানিকে মারার চেষ্টা করে। তখন লানি আর সীতা যেভাবেই হোক ওকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর বাকি লোকদের সাহায্য চায়। তখন হঠাৎ করে সেখানে উপস্থিত সকলেই একসাথে মিলে লানিকে মারার জন্য তৎপর হয়ে ওঠে, কারণ তাদের মতে যদি তারা অতৃপ্ত আত্মার ইচ্ছা পূরণ করে এবং সেই আত্মার মুক্তি দেয়, তাহলে তাদেরকে আর গ্রেপ টর্চার সহ্য করতে হবে না। তখন তাদের মধ্যে একজন বৃদ্ধ মানুষ লানিকে ছুরিকাঘাত করে মেরে ফেলার চেষ্টা করে, যা দেখে সীতা খুব ভয় পায়। তখন সে অ্যাম্বুলেন্স ডাকতে চায়, কিন্তু লানির মতে সে আর বাঁচতে চায় না, তাই সে নিজেই বারংবার নিজেকে ছুরিকাঘাত করে শেষ করে ফেলে, যা দেখে সীতা হতভম্ব হয়ে যায়। সে চিন্তা করতে থাকে হঠাৎ করে সবাই কেন এত ভয় পাচ্ছে গ্রেপ টর্চারকে নিয়ে, এটা আসলে কোথা থেকে এলো। কিন্তু যখন সে টিভি দেখলো, তখন সে বুঝতে পারল আসলে সে যে এক্সপেরিমেন্ট করেছিল তারপর অনেকেই এই রকম এক্সপেরিমেন্ট করেছে, যার ফলাফল চমকানোর মতন ছিল। সবাই গ্রেপ টর্চার এক্সপেরিয়েন্স করেছিল, যার মধ্যে অনেকেই যন্ত্রণা সহ্য করেছে, আর এই সব খবর তখন নিউজে চলছিল। তাই সবাই এখন গ্রেপ টর্চারের বিষয়কে কেন্দ্র করে অনেক ভয় পেয়েছিল। এমনকি তারা নিজেদের ধর্মকে বাঁচানোর জন্য সেখানে বোমাবাজি করছিল, যাতে তাদেরকে গ্রেপ টর্চার সহ্য করতে না হয়। এই কথায় সীতা অনেক চিন্তিত হয়ে পড়ে, আর সে ঠিক করে যে আবারও একবার ওয়াইউর কবরে যাবে, যাতে সে সবার সামনে সত্যটা বলতে পারে। তাই সে একাই সেখানে পৌঁছে ওয়াইউর কবর খোঁড়ে, কিন্তু সেখানে সে ওয়াইউর লাশকে দেখতে পায় না, যা দেখে সীতা বেশ চিন্তিত হয়ে পড়ে। তখন সে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ওই সময়ে উপরে পড়ে থাকা মাটি কবরের মধ্যে পড়ে যায়, যার ফলে সীতা কবরের মধ্যে আটকা পড়ে। এরপর সীতা ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন সে কবরের মধ্যে একটু এগোলে হঠাৎ করে সে টানেলে পৌঁছে যায়, যেখানে সে ছোটবেলায় আদিলের সাথে পালিয়ে এসেছিল। এমন সময় সেখানে আবারও ইসমাইলের হারিয়ে যাওয়া আত্মা সীতার কাছে সাহায্য চাইতে থাকে। তখন সীতা বুঝতে পারছিল না কিভাবে ইসমাইলকে সে সাহায্য করবে, তাই সে সেখান থেকে ছুটে পালাতে লাগলো। একসময় সে নিজের ছোটবেলাকার বেকারিতে এসে পড়ল, যেখানে সে অতীতের কিছু দৃশ্য আবার দেখতে পায়, যেগুলো দেখে সে বুঝতে পারল তার বাবা এবং মার সঙ্গে অতীতে যা ঘটেছিল সেখানে তার কিছুই করার ছিল না। তখন সে বুঝতে পারল তার এত মূল্যবান সময় সে এই সত্যটা খুঁজে বের করতে নষ্ট করে ফেলেছে, যা কখনো লোকেদেরকে বিশ্বাস করানো সম্ভব নয়। তাই সীতা নিজেও এখন এই কথাটা মেনে নেয় যে তাকে এইভাবেই হতাশ হয়ে বিদায় বলতে হবে। তাই সে ওখান থেকে বেরিয়ে আবার টানেলে চলে আসে, যেখানে তখন তার সামনে ইসমাইল দাঁড়িয়েছিল। সে তখনও সীতার কাছে সাহায্য চাইছিল, কারণ ইসমাইলের মৃত্যুর পর
সে তার সেই স্মৃতির মধ্যে আটকে ছিল যেখানে ওয়ায়ু তাকে খুবই খারাপভাবে আক্রমণ করত এবং সে ওর সঙ্গে খারাপ কাজ করতে চাইত। ইসমাইলের আত্মা অনেক দিন ধরেই মুক্তির জন্য সবার কাছে সাহায্য চাইছিল, কিন্তু ভয় পেয়ে কেউ তাকে সাহায্য করছিল না। তাই এবারে সীতা ইসমাইলের আত্মাকে সাহায্য করে আর তার সাথে একটা অন্তহীন গর্তে লাফ দেয়, যেখানে পৌঁছে ইসমাইলের আত্মা মুক্তি পেতে পারত। তখন সীতা অনেক ভয় পেয়ে যায়। হঠাৎ তার চোখ ঠিক সেই সময় ওপেন হয় যখন সে প্রথমবার ওয়ায়ুর কবরে পরীক্ষা করতে গিয়েছিল। তার সাথে তখন ক্যামেরা চালু ছিল। তখন সীতা কিছুই বুঝতে পারছিল না এটা তার সাথে কি হচ্ছে। এমন সময় সে দেখে পূর্বে দেখা সেই দৃশ্য যেখানে পাইপের মধ্যে মাটি জমে গিয়েছিল আর সেই মাটি সরিয়ে দিচ্ছিল। এখন সেই পাইপের মধ্যে দিয়ে একটা বড় সাপ কবরের মধ্যে প্রবেশ করে, যা দেখে সীতা খুব ভয় পায়। কিন্তু সাপটা তাকে কিছু বলে না, বরং ওয়ায়ুর মুখের ভিতর ঢুকে যায়। এরপর সেটা সরাসরি তার পেটে চলে যায়। তখনই ওয়ায়ুর শরীর কেঁপে ওঠে, সে কবরের মধ্যে উঠে বসে। শুরু হয় তার বিচার। আসলে সেই সাপটাই ছিল সত্যিকারের ফেরেশতা মুনকার আর নাকির, যারা ওয়ায়ুর কাছে প্রশ্ন করা শুরু করে। কিন্তু যেহেতু সে জীবিত থাকাকালীন সময় অনেক পাপ করেছে আর কখনো আল্লাহকে বিশ্বাস করেনি, তাই এখন তার গ্রেপ টর্চার শুরু হয়ে যায়, যেখানে ওয়ায়ুর মুখে বারংবার বড় হাতুড়ি দিয়ে পেটানো হচ্ছিল আর তার মুখ বারংবার ফেটে গেলেও আবার নিজের থেকেই ঠিক হয়ে যাচ্ছিল। সীতা এইসব দৃশ্য তখন নিজে চোখে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল, যা দেখে সে ভয়ে কাঁপতে থাকে। অপরদিকে তখন তার পাশেই ওয়ায়ুর চিৎকার করে আল্লাহর কাছে করুণার ভিক্ষা চাইছিল, কিন্তু তবুও তার উপর হয়ে চলা টর্চার থামছিল না। এরপর সেই সাপটা ওয়ায়ুর শরীর থেকে বেরিয়ে আসে ও একটা বিশাল জিনের রূপ নিয়ে আবার তার উপর টর্চার করতে থাকে। এদিকে ওয়ায়ুর তখনও একইভাবে ক্ষমা চাইছিল, কিন্তু জিন থামে না। এরপর সেই ভয়ঙ্কর জিন হঠাৎ অনেক বড় বড় বিষাক্ত সাপের মতন মুখ নিয়ে ওয়ায়ুর মুখে দংশন করতে থাকে, যা দেখে সীতা খুব ভয় পেয়ে যায়। সে নিশ্চিত হয়ে যায় যে গ্রেপ টর্চার সত্যিই আছে। সে নিজেও আল্লাহ এবং গ্রেপ টর্চারে বিশ্বাস করতে শুরু করে আর সে শুধু প্রার্থনা করে যে দ্রুত যেন সকাল হয়ে যাক। তারপর সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই আদিল, যার অবস্থা কেন জানি না তখন খুব খারাপ ছিল, সে এসে গ্রেভের ভেতর থেকে সীতাকে বের করে নিয়ে যায় তার সঙ্গে। কিছু দূর এগোতেই হঠাৎ করে আদিলের অবস্থা অনেক খারাপ হতে শুরু করে। সে ওখানে বসে পড়ে। সীতা তাকে সামলে ওঠার আগেই হঠাৎ তার কাছে এক ফেরেশতার কণ্ঠস্বর ভেসে আসে, যে তাকে জিজ্ঞাসা করে, তোমার রব কে? এটা শুনে সীতা বেশ চমকে যায়। সিন কাট হলে আমরা সোজা ন্যানি এবং পান্ডির কাছে চলে আসি, যারা তখন একসঙ্গে আছে এবং ন্যানির হাতে তার বিয়ের আংটিটাও আছে। কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তাহলে তোমাদের কেমন লাগলো এই মুভির কাহিনীটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে দিও। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য কথা